হ্যালো, ওয়ালাইকুম সালাম। একটু জোরে শুনতে চাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, শুনতে পাচ্ছি এবার ভালো করে। থ্যাংক ইউ। আমি একটু প্রবলেমে ভুগতেছি, এটার জন্য ফোন দিচ্ছি। শিওর। প্রবলেম হলো আমি আজকে অনেকদিন যাবত, প্রায় 10 বছর হবে মিনিমাম। তো ওইটা একা কোথাও বেরোলে মেলে কোনো ফ্লাই করলে বা দেশের বাইরে গেলে বা লিফট উঠলে প্রচন্ড ভয় পাই। আচ্ছা, এটা হলো আমার বড় সমস্যা। আমার ফ্যামিলি কেউ থাকলে, বিশেষ করে আমার ওয়াইফ থাকলে সমস্যা হয় না। আচ্ছা। ডাক্তার দেখাচ্ছি, কিন্তু কাউন্সিলিং ওইসব করি নাই আমি। ডাক্তার দেখাচ্ছি, ডক্টর নাম বলতে হবে না, না ডাক্তারের নাম বলতে হবে না। মনোচিকিৎসক? উনি কি মনোচিকিৎসক? আচ্ছা, জি জি। এখন প্রবলেমটা আমার ফিল করতেছি অনেকদিন যাবত, যে এখন নতুন করে একটা সমস্যা চলছে। আমি দেশের বাইরে ছিলাম বেশ প্রায় 1 বছর উপরে। আচ্ছা। আমার দুটো মেয়ে ওখানে থাকে। এখন আমার বিজনেস আছে এখানে টেক্সটাইল। ওই ব্যবসাটা আমি আমার এক ভাতিজাকে দিয়ে গেছিলাম দেখাশোনা করার জন্য। আরো লোকজন অনেক আসছে। যাই হোক, ওকে আমি প্রচন্ড বিশ্বাস করতাম। ওই লোক 10 বছর বয়স থেকে নামাজ পরে এই পর্যন্ত নামাজ কাজা করেনি। খুব বিশ্বাসী আর কি, আমার কাছে খুব বিশ্বাসী। আচ্ছা। তাই আমি প্রায় 1 বছরের না থাকাতে প্রায় 5 কোটি টাকার মতো আমার ব্যবসা থেকে আউট করে দিচ্ছে। এটা আমি আসার পরে ধরা পড়ছে, প্লাস অডিট করাইছে, অডিটে ধরা পড়ছে যে টাকাগুলো সে আত্মসাৎ করছে। আচ্ছা। এখন সমস্যা হয়েছে যে আমি এখানে এখন ফ্যাক্টরিটা আমি চালাচ্ছি, ঠিক আছে। আমি আজকে প্রায় 6 মাস হয়ে গেছে আমি এখানে বাংলাদেশে আছি। তো এখন ফিরে আবার দাঁড় করানোর চেষ্টা করতেছি, কিন্তু আমি কাউকে বিশ্বাস করতে পারছি না যে আমি যাকে রাখি তাকে মনে হয় যে সেই আমার টাকাগুলো আত্মসাৎ করবে, চুরি করবে। আমি কাউকে বিশ্বাস করতে পারতেছি না। আচ্ছা। আর আমার ছেলে ওই বিজনেস করে আরেকটা, ওই ফ্যাক্টরিতে আমার ঠিক মতো যেতে পারে না। ওই আরেকটা অনলাইনে ব্যবসা করে, ওইটা একটু সময় বেশি দেয়। তো এই জন্য সুযোগগুলো আমার লোকগুলো নিয়েছে। এখন আমি বড় সমস্যায় ভুগতেছিল যে কাউকে আমি বিশ্বাস করতে পারতেছি না। আচ্ছা, এইটাই আমার একটা দুটো সমস্যা। একটা হচ্ছে যে ক্লোজড জায়গাতে উঠলে মানে দম মনে হচ্ছে আটকে যাচ্ছে। আরেকটা হচ্ছে যে অবিশ্বাস তৈরি হয়েছে মানুষের, অবিশ্বাস তৈরি হয়েছে। এখন এটা 1 বছর, এই 5-6 মাস ধরে অবিশ্বাস শুরু হয়েছে। যে ওইটা করার পরে যে আমি এত বিশ্বাস করতাম, আমার চেক বই যা আছে সব সিগনেচার হয়ে গেছে, যা 100-150-200 সিগনেচার হয়ে গেছে, মিলে পুরো ফ্যাক্টরি অর্ধেক হয়ে গেছে। কিন্তু আমার মনে হয় যে পুরো ফ্যাক্টরিটা ধ্বংস করে দিচ্ছে। টাকা আত্মসাৎ করে উঠতে বড় করছে, মেশিন গুলো অনেক অনেক বড় ক্ষতি করে ফেলেছে। ওইটা আমি রিকভারি করার জন্য অনেক চেষ্টা করতেছি, আর অনেকটা রিকভারি হয়েছে ইনশাল্লাহ। তো এখন এই কাউকে রাইখে বিশ্বাস করতে পারতেছে যে আমার ক্ষতি করবে না বা আমার টাকা আত্মসাৎ করবেন বা এইটাই কাউকে বিশ্বাস করতে পারতেছেন, কাউকে না। একটা ভয় ঢুকে গেছে মনে, তাই তো? হ্যাঁ জি আপা, ভয় ঢুকে গেছে আমার, প্রচন্ড ভয় ঢুকে গেছে, কাউকে বিশ্বাস করতে পারছি না। আর ওইটা হলে আমার ফ্যামিলি যখন আমার সাথে থাকে তখন আমার কোনো বলে না, পুরো পৃথিবী সব জায়গায় ঘুরি, কোনো সমস্যা নেই। কিন্তু আমার ফ্যামিলি কোনো একা আমি কখনো ফ্লাই করতে পারি না, বা লিফট উঠতে ভয় লাগে। আচ্ছা, প্লেনে উঠলেও অসুবিধা হয়? সরি, প্লেনে উঠলেও অসুবিধা হয়? প্লেনে যেমন আমি আর প্রায় 10 বছর আগে উমরা হজে রওনা করতেছিলাম, তো ইমিগ্রেশন পার হইয়া সব ঠিক আছে, যখন আপনি ফ্লাইটে উঠছি তখন আমার মনে হলো যে যদি আমার এখন মারা যায় আমার কে দেখবে। আমার ওয়াইফ সাথে, কিন্তু আমি দৌড় দিয়ে আমি আর হজে যাবো না। আমার ওয়াইফ করতেছে তুমি না গেলে আমি যাবো। এই কথা বলার সাথে সাথে আমার হঠাৎ করে যে ওই একা গেলে হারাই গেলে বা সমস্যা হলে কে দেখবো। আবার ঠিক আবার বসছি। তো এরপরে আমি 15-20 দিন ছিলাম, কোনো সমস্যা নেই। যেমন আমি কানাডাতে যাই, আমার মেয়ে 2টা কানাডা থাকে, ওই 18-20 ঘন্টা জার্নি করে যাই। আমার ওয়াইফ সাথে থাকে সবসময়, একা কখনো আমি ফ্লাই করি না। আচ্ছা আচ্ছা, একা ফ্লাই করতে গেলেই মানে তখন ভয়টা চেপে থাকে। আমি করি না। আমি প্রায় 20 বছর আগে একবার ব্যাংকক যে অসুস্থ হয়েছিলাম, যে তখন একা গেছিলাম। আমি ফ্যামিলি কেউ ছিল না, আমার ফ্রেন্ড সার্কেল ছিল 4-5 জন, ব্যবসায় পারপাসে গেছিলাম। তখন একটু সমস্যা হওয়ার পরে আমি হাসপাতালে ভর্তি হয়েছি। হাসপাতাল থেকেই আপনি সরাসরি, আমার তখন ওখান থেকে জাপান যাওয়ার কথা ছিল, কিন্তু আমি জাপান না যাই সরাসরি হসপিটাল থেকে আপনি এয়ারপোর্ট চলে আসছি। এয়ারপোর্ট থেকে আমি আমার ফ্লাইট ছিল টিজিতে, আমি ওইটা বিমানে চলে আসছি। তখন যে আমি ওই একবারে লাস্ট প্রায় 20 বছর আগে, এরপর আমি কখনো একা ফ্লাই করি। এখন বয়সটা কত? আমার 63।
এমনি হেলথ বাকি স্বাস্থ্য অন্যান্য জিনিসগুলো সব ঠিক আছে না? সব আলহামদুলিল্লাহ সব ভালো আছে, শুধু ডায়াবেটিস প্রেসার এগুলো আছে, নরমাল ওষুধ খাচ্ছি, ঠিক আছে। ওকে, তো এখন হ্যাঁ ঠিক আছে, একটু শেয়ার করি আপনাকে। এটা হলো আমার ছোট মেয়েটা, ওই কানাডা থাকে এখন, বড় মেয়েটা কানাডাতে থাকে। বড় মেয়েটা বিএমএল ঠিক হয়েছে, কাবি নিচ্ছে। ছোট মেয়েটা এবার 12 থেকে এবার বাচ্চিতে বলতেছে, কিন্তু ওর একটা সমস্যা হলো ওই 95 এর উপরে সব মার্ক পেতে হবে। ওর মাথার মধ্যে একটি ওই দেখা যায় 97, 98, কিন্তু প্রচন্ড চাপে পড়ালেখা করে। আপনি দেখা যায় রাত্রে 2টা 3টা 4টা পর্যন্ত পড়ে। অনেক বুঝাইছি যে তুমি তো পড়ালেখা কমাই দাও। অনেকে দেখা যায় 85, 95। আমরা এখন লেখাপড়া করছি, তখন কম পাইছি, কিন্তু ওর মাথায় এটা ঢুকছে যে ভালো ইউনিভার্সিটিতে পড়তে হবে, আর ওই যে সময়টা ওই যে পড়ালেখা প্রচন্ড চাপ নিচ্ছে। আর এটা কোনো প্রবলেম হবে কিনা এটা জেনে। এটা কি ওর মানে ওখানে যাবার পরে হয়েছে নাকি আগের থেকেও কিছুটা? বাংলাদেশে সাইনিল তো স্কুলে পড়তো, তো এখানে প্রচন্ড চাপে ছিল, কিন্তু লেখাপড়া পড়তে ওর মন এখানে বাংলাদেশে থাকতো। ওই ছোটবেলার থেকেই খুব ভালো করতে হবে আর কি, ভালো করতে হবে, এটার মাথার মধ্যে ছিল। এখন কানাডাতে গেছে, আজকে কানাডাতে গেছে গত আমরা 2 বছর হয়েছে। তো ওখানে যে 10-এ ভর্তি হয়েছে, 10 থেকে এখানে ছিল তখন 8-এর থেকে অনেক 10-এ ভর্তি হয়েছে। এত অল্প বয়সে কানাডায় চলে গেল যে? সরি, এত অল্প বয়সে চলে গেল যে কানাডাতে? না, আমরা পুরো ফ্যামিলি ওখানে। আচ্ছা, ইমিগ্রেন্ট। হ্যাঁ, ইমিগ্রেন্ট, আমরা পুরো ফ্যামিলি। তো আমি তো এখন ব্যবসার জন্য এখানে চলে আসতে লাগে। মেয়েটা পড়ার বিয়ে আর কি, বিয়ে কাবিন হচ্ছে আর কি। আচ্ছা, আর ছোট মেয়েটা ওই যে ওখানে নিয়ে ভর্তি করছি। ওকে, তো খুবই মানে ওর পারফরমেন্স নিয়ে খুব বেশি ওভার কনসিয়াস আর কি, ভালো পারফর্ম করতে হবে। আমি কানাডাতে যখন লাস্ট একটা পরীক্ষা হইলো, ওই আবার আপনার দোয়া আলহামদুলিল্লাহ ওই লাইসেন্সে চান্স পেয়েছে, মেডিকেল পড়বে আর কি। ওই দেখা যায় কত 96 পাইছে। এখন বলতেছে আব্বু আমি 96 পাবো, আমি 97 পাবো, টিচার ভুল করছে। আচ্ছা, পরে যে পরদিন টিচারের কাছে গেছে যে আমি তো 97 পাবো, তুমি আমার কম দিছো কেন? ফুল খাতা চেক করে ঠিক আছে, আবার ওই 97 পাইছে। তাই বলতে দেখছো আব্বু আমি যেটা বলছি সেটাই পাইছি। এটা কি ওর রিসেন্টলি শুরু হয়েছে নাকি ছোটবেলা থেকে এত কম্পিটিটিভ ছিল? না, ছোটবেলা থেকে এইটা ছিল যে আমি ক্লাসের মধ্যে ফার্স্ট সেকেন্ড হইতে হবে আর কি। এটা ছোটবেলা থেকে, কিন্তু অনেক বুঝাইছে, ছোটবেলা থেকে বুঝাইছে, কিন্তু বুঝতে চেষ্টা করতো না, বা কোথাও রেজাল্ট ভালো করতে হবে, এই জন্য পড়ার জন্য আগ্রহ ছিল বেশি। দুটোই মেয়ে না? সরি, দুটোই মেয়ে। আমার এক ছেলে 2 মেয়ে। ছেলে এমবিএ কমপ্লিট করছে। ছেলে বড়? ছেলে বড়। আচ্ছা আচ্ছা। আর সেকেন্ড মেয়ে ওই এখান থেকে এ লেভেল কমপ্লিট করে দিয়ে ওই শিখেছে কানাডাতে, ওই ইউনিভার্সিটি টরন্টোতে লেখাপড়া করতে, বিবিএ করে এখন একটা জব করতেছে। ওকে। আর ছোট মেয়েটা ওই যে লাইফ সায়েন্সে চান্স পেয়েছে, এখন মেডিকেলে পড়বে। গুড। তাহলে ওর যে এত কম্পিটিটিভ অ্যাটিটিউড তৈরি হয়েছে, পারফরমেন্স নিয়ে ওর অনেক বেশি অবসেশন, সেটা একটু অসুবিধা করছে মনে হচ্ছে। বাট ও অসুবিধা বোধ করছে না, তাই তো? না, ওই অসুবিধা বোধ করছে না, ওই রেগুলার কন্টিনিউ করে যাচ্ছে, যে ওই 2টা 3টা পর্যন্ত পড়তেছে। ওইটা সমস্যা আমরা বুঝি, আমার মনে হচ্ছে যে কোনো সমস্যা হবে কিনা, যে এত চাপ নিচ্ছে এটা জন্য। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই যে মানে বন্ধ জায়গার যে এটাকে ক্লস্ট্রোফোবিয়া বলে, এটার জন্য কি সাইকিয়াট্রিস্ট ওষুধ দিয়েছেন না? কাকে? এটা তো আপনার বললেন না যে সাইকিয়াট্রিস্ট ওষুধ দিয়েছেন বন্ধ জায়গাতে, ওষুধ দিয়েছেন, কিন্তু কোনো থেরাপি, সাইকোথেরাপি সাহায্য নেওয়া হয়নি? না, এরকম জানি, শুধু আমাকে ওই যে আপনার বললো যে আপনার ঘুম হইলে, আসলে আমার ঘুম হইলে সব ঠিক হয়ে যায়, তো ঘুমের একটা মেডিসিন দিছে, ওইটি আছে, অন্য কোনো। আর নর্মালি আমি ডায়াবেটিস প্রেসার ওষুধ খাচ্ছি। মানে এটাতে না সাইকোথেরাপি খুব ভালো হেল্প করতে পারে আর কি। হ্যাঁ, এটা যে প্রসেসের মধ্যে দিয়ে করা হয়, সিস্টেম্যাটিক ডিসেন্সিটাইজেশন বলা হয়, যে অল্প অল্প করে ভয়টা কাটানো আর কি। হ্যাঁ, তো বন্ধ জায়গার ভয় কিন্তু অনেকেরই আছে, কিন্তু সাইকোথেরাপি খুব ভালো কাজ করে এই জায়গাটাতে। সো সিন্স ইউ আর অলসো গোয়িং টু ক্যানাডা, ওখানেও কিন্তু ইউ ক্যান গো ফর হেল্প, সেটাও মানে একটা সুযোগ নেওয়া যেতে পারে। তো একটা মেয়ের ব্যাপারটা শুনলাম, আরেকটা হচ্ছে যে বাবার ব্যাপারটা হচ্ছে যে একটা বন্ধ জায়গাতে একা খুব অসুবিধা হয়, সঙ্গে কেউ থাকলে তাও ম্যানেজ করা যায় আর কি। ওকে,
আচ্ছা যে আমার যেটা এখন যে প্রবলেমটা যে আমি কাউকে বিশ্বাস করতে পারতেছি না। ও ইয়েস, হ্যাঁ, देयर इज अनदर ফ্যাক্টর যে ট্রাস্টটা কাজ করছে না। হ্যাঁ, এটা আমার এখন তো বয়স তো 63, তো এখন মনে হয় দুইটা সমস্যা হলো যে আমি কাউকে বিশ্বাস করতে পারছি না, আমি এই মাসে চলে যেতে হবে কানাডাতে, এই এখন কাউকে রাইখা যাবো, কাউকে বিশ্বাস করতে পারছি না। এটা আর একটু মাথার সমস্যা মানে প্রবলেম হইতেছে যে ঠিক মতো ঘুমাইতে পারতেছি না। যেমন গতকালকে ঘুমে আমার রাত 3টা বাজে, তারপর ঘুমের ওষুধ ছিল যেটা একটা খেতে আমি সেটা কাউকে 3টে খেতে দিয়েছি আমার, তারপর ঘুমাইছি। ওকে, এটা আমার সমস্যা, বেশ একটা কষ্টে যাচ্ছে আর কি। ওকে, একটু লাইনে থাকতে হবে, কোনো প্রশ্ন থাকতে পারে আমাদের অতিথিদের, তোমাদের প্রশ্ন থাকলে করো। আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো যে আপনি বলছেন কাউকে বিশ্বাস করতে পারছেন না, এবং একই সাথে বললেন যে আপনার ছেলে সময় দিতে পারে না সাধারণত তার বিজনেসের কারণে, আপনার বিজনেসে সময় দিতে পারে না। আপনি কি আপনার সন্তানদেরকে বিশ্বাস করছেন, কিংবা একদম ফ্যামিলি আপনি যাদেরকে বোঝেন যে আপনার স্ত্রী এবং সন্তানরা, তাদেরকে বিশ্বাস করতে আপনার অসুবিধা হচ্ছে কি? না, ফ্যামিলি কোনো সমস্যা নেই। ফ্যামিলি তো আমার 2টা মেয়ে কানাডা থাকে, আর ছেলে ওই তো ফ্যাক্টরিতে যায়, প্লাস কম যায় আর কি, কারণ ওরা একটা বিজনেস নিয়ে ব্যস্ত থাকে, তো ওই জন্য সময় দিতে পারে না। তারপর এখন আমি বলছি যে যেহেতু আমার লোকজন অন্য যারা আছে, আমার ভাতিজা, আপন ভাতিজা ছিল, তো ওই আপনার এই প্রায় অনেক প্রায় 500 টাকার মতো আউট করে দিতে মিলে আমার। ঠিক আছে, অন্য কাউকে আমার ফ্যামিলির কাউকে অন্য কাউকে বিশ্বাস করতে পারছে, আমার ছেলে তো আমি সময় দিতে পারবো না এখন, যে অন্য কাউকে। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। একটু আরেকজন আছেন তো অতিথি, ওরও কিছু প্রশ্ন আছে। আমি শুধু একটা প্রশ্ন আপনার মেয়ের বিষয়, যে আপনি বলছিলেন যে আপনারাই তাকে বুঝাতেন ছোটবেলায় যে নাম্বার বিষয় না, তুমি পড়ো তোমার মতো করে, সেটাই বলছিলেন আপনি। তো আর একটু যে আপনি কি খেয়াল করেছেন যে তার স্কুলে বা আপনার অন্য কোনো সন্তানের সাথে কি সে কখনো মনে মনে সে কি প্রতিযোগিতাটা মনে করতো কিনা আসলে? যে বড় মেয়ের সাথে একটু করতো, ওটা মনে হচ্ছে ভালো রেজাল্ট করতো, তো যে ও বলতো যে আমার বড় বোন ভালো রেজাল্ট করছে, আমি ওর চেয়ে ভালো করবো, এটা আমার মাথার মধ্যে ছোটবেলা থেকে ছিল। ওকে, ঠিক আছে, এইটুকুই জানা। আর কোনো প্রশ্ন নেই? ওই যে ক্লস্ট্রোফোবিয়া নিয়ে কিছু? ওটা আপনি যেটা অলরেডি জিজ্ঞেস করে ফেলেছেন ম্যাডাম, এই বিষয়ে আমরা কিছু বলবো না। ওকে, অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আমাদের অতিথিরা আলোচনা করছে, একটু আলোচনাটা শুনলে ভালো হয়। খুব ভালো লাগলো, খুব খুলে সমস্ত কিছু বলা হয়েছে, এটাতে আমাদের সুবিধা হলো বুঝতে। অনেক অনেক ধন্যবাদ। আবারও তুমি বলো সাজু। প্রথমত ওনার যে ভয়টা, যে ফোবিয়া নিয়ে উনি যেটা বললো, এটা অনেকেরই হয়, এটা খুব অস্বাভাবিক না, তবে এটা চিকিৎসা আছে। আপনি যেটা বললেন যে উনি মেডিসিন নিয়েছে কিন্তু উনি কোনো কাউন্সিলিং নেয় নাই, বাট আমরা বলবো আমরা প্রথম পরামর্শটা দিব, যদি সুযোগ থাকে আপনি একটু কাউন্সিলিং করে নিয়েন। তাতে যেটা হবে যে আপনি আসলে কাউন্সিলিং বলতে যিনি প্রশিক্ষিত তার কাছে বিভিন্ন জায়গায় প্রশিক্ষিত মনোবিজ্ঞানী আছেন, তাদের কাছ থেকে আপনি সাহায্য নিতে পারেন। পাশাপাশি আপনি যেটা আমরা বলি যে আপনি চেষ্টা করা, যে এটা কিন্তু আসলে একটা মনের একটা ভয়ের একটা রোগ বলি আমরা এটাকে। তো এটা ভয়, এখন কিছু আছে সত্যিকারের ভয়, কিছু আছে অহেতুক ভয়, আমরা বলি অহেতুক ভয়। তো কিন্তু আপনি এই অহেতুক, আমরা বলবো যে ফোবিয়াটাকে বলা হয় অহেতুক ভয়, যে ভয়টার আসলে বাস্তব কোনো ভিত্তি নাই। আপনি নিজেই চেক করেন যে আপনি এতবার আপনি উঠেছেন, এতবার আপনি গিয়েছেন, হ্যাঁ কেউ সাথে ছিল, কিন্তু যদি কোনো কিছু ঘটে যাইতো হয়তো এতদিনে অনেকবারই ঘটতো। তো ওই বিশ্বাসটা আসলে দিন শেষে পৌঁছানোটাই হলো এই চিকিৎসার মূল বিষয়। তো এই বিষয়ে আপনি যেটা করতে পারেন, আমরা বলবো যে আপনি একটু চিকিৎসার জন্য যাওয়া, আর পাশাপাশি নিজেকে একটু কাছাকাছি দূরত্বে একটু একা যাওয়া, এবং হচ্ছে যে লিফটে বা আপনি যেটা বলছেন যে যেতে একটু চেষ্টা করা, যে ঠিক আছে আমি হয়তো 10 তলায় লিফটে উঠলাম না, আমি একটু 2-3 তলায় একা যেয়ে দেখি কি হয়, একটু এক্সপেরিমেন্ট করা। কারণ লিফটে তো অনেক সেফটি, অনেক মেজারমেন্ট থাকে, অনেক সেফটি বিষয় থাকে। তো এইভাবে যদি একটু নিজে ট্রাই করেও দেখতে পারেন। আর আপনার বিশ্বাসের জায়গাটা আমি একটু বলবো যে এটা আসলে খুবই স্বাভাবিক, একটা বাস্তব ঘটনা ঘটেছে আপনার সাথে। তো এরপরে যে কোনো মানুষেরই তার খুব কাছের মানুষের কাছ থেকে যখন এরকম একটা অভিজ্ঞতা হয়, এবং আপনার অনেক বড় একটা লস, ফিনান্সিয়াল একটা লস হয়েছে,
তো তারপরে এই ভয়টা আসাটা বিশ্বাসের জায়গা থেকে এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। আর অনেকগুলো টাকা প্লাস হ্যাঁ মানে খুব বেশি বিশ্বাস করেছে, বেশি বিশ্বাস, এবং উনি এমন যে বলল যে প্রায় 150 চেক লিখে দিয়ে গেছে, তার মানে আমরা বলবো অন্ধবিশ্বাসী ছিল, এটাই উনি যেটা। তো সেইখান থেকে এই ভয়টা পাওয়া যে বিশ্বাস আর করব কিনা, এটা খুবই স্বাভাবিক। শুধু আমি এইটুক জায়গায় বলবো যে আসলে আপনি চাইলেও আসলে পুরো ফ্যাক্টরিটাকে আসলে নিয়ে একা মুভ করতে পারবেন কিনা, এটা তো আসলে সম্ভব না। দিন শেষে আমাকে কাউকে না কাউকে কি করতে হবে, বিশ্বাস করতেই হবে। ওনার একটা হেলথ ইস্যু বলছিল, ওষুধ খায়, যেমন ব্লাড প্রেশার এবং ডায়াবেটিসের, এবং স্ট্রেস থেকে, মানসিক চাপ থেকে কিন্তু এই দুইটা যেমন তৈরিও হয়, পাশাপাশি এটাকে আমরা বলি মেইনটেনিং ফ্যাক্টর স্ট্রেস। যদি মানসিক চাপ অনেক থাকে, সেটা যে কোনো পারিবারিক, সামাজিক, তার ব্যবসার যে ফিনান্সিয়াল যেটাই থাকুক, সেটা কিন্তু আবার এই রোগের যে বর্তমান যে সমস্যাটা থাকে সেটাকে আরো বাড়িয়ে দেয়। তো এই বিষয়ে আমি ওনাকে একটু সচেতন করব যে আপনি হেল্প দিন শেষে আপনাকে নিতেই হবে। সেক্ষেত্রে আপনি বিভিন্নভাবে আপনি চেক করতে পারেন আপনি সবচেয়ে ভালো কে আছে কাছের, এবং কিভাবে আপনি সেটা মানে অ্যারেঞ্জ করতে পারেন, এবং সবচেয়ে বিশ্বাস আর কে আছে। কারণ দিন শেষে আপনাকে কাউকে বিশ্বাস করতেই হবে, এটা একটা সত্য এবং এটা একটা রিয়ালিটি। এবং এটা না করলে আপনি যদি পুরোটা একা করতে থাকেন, আপনার অন্যান্য হেলথ রিস্ক আরও বেড়ে যাবে। তো সেই বিষয়ে আপনি যদি মনে করেন যে আমার আসলে সাপোর্ট দরকার, সেক্ষেত্রে আপনি একটু কাউন্সেলিং করতে পারেন। আপাতত বড় ধাক্কা খেয়েছেন। তো এই দুটো বিষয় আমার বলার ছিল। আর ওনার মেয়ের বিষয় একটা বলা ছিল, এখনই বলে দিব নাকি? আচ্ছা, এর খুব ছোট্ট একটা বিষয়, আপনি অলরেডি বলেছেন যে তার বোনের সাথে তার একটা অদৃশ্য প্রতিযোগিতার মধ্যে সে ছিল। আমরা এটাই দেখি আসলে যে এটা হুট করে হয় না, এটা ছোটবেলা থেকেই হোক বা একটা পর্যায়ে গিয়ে হোক, বাবা মা অথবা ফ্যামিলির অথবা ফ্রেন্ড অথবা টিচার, যে কোনো একটা সোর্স থেকে এটার মধ্যে ঢুকে যায় যে আই শুড বি, আই মাস্ট বি। তো তাতে যখন হয়, এটা একটা স্ট্রেস, অ্যাংজাইটি তৈরি করে। তো আমার মনে হয় যে এখনও যদি ওনার এটা থাকে, আমরা বলবো যে এই বিষয়টার জন্য খুব ভালো হয় যদি উনি একটু কারো সাপোর্ট নেয়। কারণ উনি তো আমাদের সাথে নাই এই মুহূর্তে লাইনে। কারণ এতে যেটা হবে, ওনার পারফরমেন্স অ্যাংজাইটি যেটা আপনি বলছিলেন, এটা বাচ্চার কথা বলছেন? হ্যাঁ, বাচ্চার কথা বলছি। এখন তো উনি মানে স্কুলে পড়ে, মনে হয় দেশের বাইরে পড়ছে, তো ইউনিভার্সিটিতে লাইফ সায়েন্সে মনে হয় ঢুকেছে না, ওটাই বললো। তো তার মানে অনেক বড় হয়ে গেছে উনি, কিন্তু তারপরে উনি কিন্তু খুব বড় হয়নি, মাত্র ঢুকেছে লাইফ সায়েন্স, মানে ডক্টরি হিসেবে চান্স পেয়েছে আর কি। তো মানে মাত্র স্টার্ট করেছে। হ্যাঁ, মাত্র স্টার্ট করেছে। তো তারপরেও কিন্তু উনি এই যে 96 পাওয়ার পর উনি বলছে 7 কেন পাই নাই। তার মানে এতটা বড় হওয়ার পরেও কিন্তু ওনার মধ্যে এই প্রবণতাটা আছে যে এখন সামনে যে পড়তে গিয়েছে সেখানে আরো স্ট্রেসফুল পড়াশোনা। তো আমি বলবো যে এই বিষয়ে শুধু একটাই পরামর্শ ওনার জন্য, যে একটু ওনার আপনার মেয়েকে যদি একটু কানাডাতেই কোথাও যদি একটু কারোর সাথে একটু বসে, তাহলে ওনার এই জায়গাটাকে একটু উনি নিজে কন্ট্রোল করতে পারবে। কারণ এই প্রতিযোগিতা আসলে আর প্রয়োজন নাই, কারণ উনি অলরেডি যে অ্যাচিভমেন্টগুলো ওনার লাইফে এনেছেন, উনি এটা পজিটিভলি এসেছে, কিন্তু এটার জন্য হয়তো ওনাকে অনেক মানসিক চাপ সহ্য করতে হয়েছে, যেটা আমরা জানি না এর ফলে ওনার আর কোনো ভালনারেবিলিটি তৈরি হয়েছে কিনা। তো আপনার মেয়ের জন্য একটাই যে এটা ওনাকে একটু কোনো প্রশিক্ষিত সাইকোলজিস্টের সাথে একটু বসে এই বিষয়ে একটু কাজ করে নিতে পারে। আর সেটা অবশ্য মেয়েরও চাইতে হবে। হ্যাঁ, মেয়ে যদি বলে যে আমার তো কম্পিটিটিভ অ্যাটিটিউড কোনো অসুবিধা করছে না, ওটাই বলছিলাম যে ওর ইচ্ছের বিরুদ্ধেও আবার যেতে পারেন, কিন্তু একদমই কিছুই হয় না সেটা বলা মুশকিল। কারণ এই যে এই নাম্বারের জন্য ওনাকে যে স্ট্রাগল করতে হয়েছে, সেখানে হয়তো উনি অ্যাওয়্যার না, যেহেতু ওনার কাছে ওইটাই প্রায়োরিটি। সো সেকেন্ডারি যে লস হয়েছে সেটা হয়তো উনি জানেন না। এই বিষয়ে পরামর্শ দিতে পারে, তথ্য দিতে পারে। অবশ্যই আমার কাছে ফোবিয়া নিয়ে কিছু বলতে, কারণ ফোবিয়া নিয়ে অলরেডি বলা হয়ে গেছে। আমার এখানে শুধু যে বিশ্বাস করতে পারছি না ওই জায়গাটাই বলতে যাচ্ছি যে 100-150 চেক যখন সে লিখে দিয়েছে, তার মানে হচ্ছে যে অন্ধভাবে বিশ্বাসটা করেছে। সো এটা ঠিক, তার জীবনে এটা একটা লার্নিং যে আসলে এইভাবে অন্ধভাবে আমি কাউকে বিশ্বাস করতে কতটুকু করব। তো সেই দিক থেকে উনি যদি কাউকে, আপনার ছেলে, ওনার ছেলে বাদে উনি বলছিল ছেলেকে উনি বিশ্বাস করেন,
ছেলে বাদেও যদি অন্য কারোর উপরে কিছু দায়িত্বও রাখা যায়, তখন উনি ওইখান থেকে একটু চেক অ্যান্ড ব্যালেন্স করতে পারেন, যাতে হচ্ছে ওনার মধ্যে ওই জায়গাটা আস্তে আস্তে তৈরি হওয়ার জন্য যে আমি কারোর উপর দায়িত্ব দিলে সে আসলে কতটুকুই দিব, এবং সেইখানে সে আমাকে কতটুকু সাহায্য করতে পারে এবং কতটুকু করতে পারে না, এবং আমি দূরে থাকলেও এখন তো প্রযুক্তি অনেক এগিয়ে গেছে, ওখান থেকে উনি কতটুকু মানে এখানের মনিটরিংটা করতে পারে। সো এভাবে করেও কিন্তু উনি আস্তে আস্তে ওই যে বিশ্বাসযোগ্যতা কিংবা নির্ভরযোগ্যতার জায়গাটা একটু মনিটরিংয়ের জায়গাটায় আনতে পারে। আমার কাছে মনে হচ্ছে এখান থেকে শুরু করতে পারেন উনি। আর ছোট মেয়ের অবশ্যই অ্যাপ্রিসিয়েবল যে সে স্ট্রাগল করেছে এবং সেটা খুব ভালোভাবে আগাচ্ছে তার লাইফে। তবে যেহেতু সে হচ্ছে এই কম্পিটিটিভ অ্যাটিটিউড তার আছে বড় বোনের সাথে, এবং এটা কিন্তু একমাত্র শুধু পড়ালেখায় গিয়ে থেকে থাকবে আমার মনে হয় না, ছোটবেলা থেকেই যেহেতু আছে আর পরিবারের মধ্যে, সো এই জন্য অবশ্যই তাকে চাইতে হবে। তবে যেহেতু সে লাইফ মানে বাইরের একটা দেশে এখন গ্র্যাজুয়েশন প্রোগ্রামে ঢুকে গেছে, সেখানে কিন্তু তুমি চাইলেই হইতেছে যে ওনার ইউনিভার্সিটির ওখান থেকেই সাপোর্টটা অ্যাভেল করতে পারে। উনি ওনার মেয়ের সাথে আলোচনা শুরু করতে পারে যে এই ধরনের করেছো, এটা অসুবিধা নয়, তবে এটা পরবর্তীতে আবার তোমাকে অসুবিধায় ফেলে দিতেও পারে, কষ্ট যেমন তুমি অনেক প্রেশার নিচ্ছ কিছু, সো সেইখান থেকে তুমি তোমার ইউনিভার্সিটিতে কারোর সাথে কথা বলবে কিনা। সো এইটা একটা বাবা হিসেবে মেয়েকে সে গাইড করা কিংবা সাপোর্ট দেওয়া, অ্যাডভাইস দেওয়ার জায়গাটা করতে পারে। আমি কিন্তু ছোটবেলায় এরকম ছিলাম, খুবই কম্পিটিটিভ ছিলাম, কিন্তু পরে আস্তে আস্তে কমে গেছে জিনিসটা।